শুরু করছি অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স পার্ট 12K। আজকে আলোচনার বিষয় ট্রানজিস্টর। ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক অর্থাৎ বিটা এবং পরিবৃদ্ধি অনুপাত যেটাকে আলফা বলে আমরা প্রকাশ করছি। প্রশ্ন আকারে দেওয়া হয়েছে 30A ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক অর্থাৎ কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন কারেন্ট গেইন অর্থাৎ প্রবাহ বিবর্ধন হবে যাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়, এর সংজ্ঞা দাও। এটা পরীক্ষায় আসে। আর সেই সঙ্গে বি প্রশ্ন হলো ইহার মান কত। তো আমি এটা আলোচনা করার জন্য তার আগে আমি সার্কিটটা নিয়ে একটু কথা বলি। এখানে একটা সার্কিট নেওয়া হয়েছে, যে সার্কিটটা হচ্ছে সাধারণ নিঃসারক একটা ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর নেওয়া হয়েছে, যার এমিটার হচ্ছে সাধারণ, বিই এটা হচ্ছে ইনপুট, সিই এটা হলো আউটপুট, ইনপুট কারেন্ট আইবি, আউটপুট কারেন্ট আইসি, ইনপুট ভোল্টেজ ভিবিই, আউটপুট ভোল্টেজ ভিসিই। এই হচ্ছে সার্কিট। তো এই সার্কিটের নিরিখে বলতে গেলে যদি আইসি এবং আইবি অর্থাৎ আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট এই দুটো যদি পরিবর্তী উপাংশর অনুপাত নেওয়া হয় তাহলে তাকেই বলবো আমরা বিটা। তাহলে আইসি বাই আইবি এটাকেই বলা হচ্ছে বিটা। আরেকভাবে বলা যায় সেটা কি, বিটা ইকুয়াল টু, এখানে একটা কথা বলতে হয় সেটা হচ্ছে ভিসিই কনস্ট্যান্ট থাকবে, ভিসিই কনস্ট্যান্ট, ভিসিইটা কনস্ট্যান্ট থাকবে। একে আরেকভাবে লেখা যায় আউটপুট কারেন্টের পরিবর্তন বাই ইনপুট কারেন্টের পরিবর্তন, অর্থাৎ ইনপুট কারেন্টের পরিবর্তনের সাপেক্ষে আউটপুট কারেন্টের যে অনুপাতে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে কারেন্ট গেইন বা প্রবাহ বিবর্ধন বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক, যেখানে ভিসিই অর্থাৎ আউটপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। এই হচ্ছে বিটার সংজ্ঞা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে সংজ্ঞাটা কি হবে, দুরকমভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে কারেন্টের শুধু রেশিও দ্বারা, আর একটা হচ্ছে কারেন্টের পরিবর্তনের নিরিখে আর একটা সংজ্ঞা দেওয়া যায়। প্রথমে এই সংজ্ঞাটা আমি বলছি। ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বর্তনীতে ইনপুট ভূমি প্রবাহের পরিবর্তী উপাংশটির, এইটা হচ্ছে ইনপুট প্রবাহ, এর সাপেক্ষে, তাহলে ইনপুট প্রবাহের ইনপুট ভূমি কারেন্ট, ভূমি প্রবাহ, কারণ হচ্ছে এটা হচ্ছে ইনপুট কারেন্ট, তো তাহলে ইনপুট ভূমি প্রবাহ আইবি হচ্ছে ভূমি প্রবাহ, এর পরিবর্তী উপাংশ, তার সাপেক্ষে আউটপুট প্রবাহের পরিবর্তী উপাংশ অর্থাৎ আইসি যত গুণ হয় সেই সংখ্যাটিকে ট্রানজিস্টরে প্রবাহ বিবর্ধন গুণক বা সংক্ষেপে প্রবাহ বিবর্ধন বলা হয়। এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, উত্তরটা কি লিখবে সুবিধা হবে। ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বর্তনীতে ইনপুট ভূমি প্রবাহের পরিবর্তী উপাংশটির সাপেক্ষে আউটপুট সংগ্রাহক প্রবাহের পরিবর্তী উপাংশটির যত গুণ হয় সেই সংখ্যাটিকে
ট্রানজিস্টরে প্রবাহ বিবর্ধন গুণক বা সংক্ষেপে প্রবাহ বিবর্ধন বলা হয়ে থাকে। আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছিল ওর সাথে, ইহার মান কত? এখান থেকে পেয়ে যাব, একে বিটা দ্বারা তো প্রকাশ করা হয়। মোটামুটিভাবে বিভিন্ন ট্রানজিস্টরের জন্য এর মান 20 থেকে 200 এর মধ্যে হয়ে থাকে। এই উত্তরটা লিখলেই হয়। আচ্ছা, একটা কথা যে আইসি বাই আইবি, তো বিটা কিন্তু একের থেকে বেশি, দেখতেই পাচ্ছ 20 থেকে 200 এর মধ্যে হয়, তার মানে একের থেকে বেশি, অর্থাৎ আইসি এর মান আইবি এর থেকে সবসময় বেশি হয়। খুব স্বাভাবিক, একটা ট্রানজিস্টরে ভূমি পাতলা হয় এবং ডোপিংয়ের মাত্রা কম হয়। সেই তুলনায় সংগ্রাহক অর্থাৎ কালেক্টরের বেধটাও বেশি, ডোপিংয়ের মাত্রাটাও বেশি। স্বাভাবিকভাবে আইসি এর মানটা অনেক বেশি হবে আইবি ইনপুট কারেন্টের তুলনায়। এই যে কত গুণ বেশি ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্ট, এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এটা ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্টের তুলনায় আউটপুট কারেন্ট কত গুণ বেশি, সেই সংখ্যাটাই হচ্ছে বিটা। দ্বিতীয় যে সংখ্যাটা, যে কোনো একটা লিখলেই হয়, সেটা আমি বলছি। কোনো ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বর্তনীতে সংগ্রাহক ও নিঃসারকের মধ্যে আউটপুট ভোল্টেজ ভিসিই, এই যে ভিসিই ধ্রুবক রেখে বা অপরিবর্তিত রেখে আউটপুট প্রবাহ, অর্থাৎ এই যে আউটপুট প্রবাহ যাকে সংগ্রাহক প্রবাহ বলা হয় আইসি, এর পরিবর্তন ডেল্টা আইসি, অর্থাৎ কতটা পরিবর্তন হচ্ছে প্রাথমিক মানের তুলনায় পরবর্তী অন্তিম মানের যে পরিবর্তন, এবং ইনপুট প্রবাহ ভূমি প্রবাহ আইবি এর পরিবর্তনের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে ট্রানজিস্টরের বিটা বা প্রবাহ বিবর্ধন গুণক, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অর কারেন্ট গেইন বলা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে বিটা ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, ভিসিই হচ্ছে ধ্রুবক, এর মান 20 থেকে 2000 এর মধ্যে থাকে। আরেকটা প্রশ্ন, সি, ইয়ার মান কোন বৈশিষ্ট্য লেখ থেকে পাওয়া যায়? উত্তরটা দেখো, এইটা হচ্ছে পারস্পরিক বৈশিষ্ট্য লেখ। ট্রানজিস্টরের পারস্পরিক বৈশিষ্ট্য লেখ, অর্থাৎ মিউচুয়াল অর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। এই হচ্ছে কার্ভ। কার্ভের দেখো এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট, সেই কারেন্ট হচ্ছে আইবি মাইক্রো অ্যাম্পিয়ারে, আর ডিপেন্ডেন্ট চলরাশি আইসি অর্থাৎ আউটপুট কারেন্টটা যেটা নির্ভর করে আইবি এর ওপর, সেটা মিলি অ্যাম্পিয়ার এককে গ্রাফটা আঁকা হচ্ছে। এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন, যার যে ক্ষেত্রে ভিসিই হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানে একটা স্লোপ, এই স্লোপের ওপর নির্ভর করে বিটার মান, ঠিক আছে? তো এখানে যদি একটা ত্রিভুজ আঁকা যায়, তাহলে এই যে লাইনটা সেটা হচ্ছে ডেল্টা আইসি। এইটা মনে করো আইসি 1 আর এইটা মনে করো আইসি 2। তাহলে কি হচ্ছে আইসি 2 মাইনাস আইসি 1 মাইনাস বা ডিভাইডেড বাই, আচ্ছা এইটা মনে করো আইবি 1 আর এইটা মনে করো আইবি 2, ঠিক আছে? একটু বড় করে দিই, আইবি 2। তাহলে কী হবে, এদের যে ডিফারেন্সটা আইবি 2 মাইনাস আইবি 1। সামগ্রিকভাবে আমরা যেটা বুঝতে পারলাম যে ট্রানজিস্টরের পারস্পরিক বৈশিষ্ট্য লেখ থেকে আমরা বিটার মান সহজে নির্ণয় করতে পারি এই ফর্মুলা ধরে। এখান থেকে যদি কোনো নিউমেরিক্যাল আসে বা এই একটা গ্রাফ দিয়ে যদি নিউমেরিক্যাল করতে দেয়, তাহলে অনায়াসে উত্তরটা করা যায়। 31 নম্বর প্রশ্ন, ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত অর্থাৎ আলফা বা কারেন্ট ট্রান্সফার রেশিও এর সংজ্ঞা দাও। আলফা এর মান কত? সংজ্ঞাটা যদি আমরা এই ফর্মুলাটার দিকে তাকাই, তাহলে খুব সহজে বলতে পারবো কি না, আলফার সংখ্যাটা বের করতে গেলে আমাকে এই গ্রাফটা, এই সার্কিটটা আঁকতে হবে। এই সার্কিটটা লক্ষ্য করে দেখো একটু,
এখানে সার্কিটে একটু পরিবর্তন হয়েছে। না, এটা হচ্ছে একটা ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টার, যার ভূমিটা হচ্ছে বি, যেটা কমনভাবে আছে, অর্থাৎ সাধারণ ভূমি যে ট্রানজিস্টারটা, কমন বেস ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারে ই এইটা, সি হলো এইটা। তা কারেন্টের যে সেগমেন্টটা, এটা আই কারেন্ট এইদিকে যাচ্ছে, আইসি কারেন্ট এইদিকে আসছে, মানে ট্রানজিস্টারে আসছে, আইবি কারেন্টটা ট্রানজিস্টারে প্রবেশ করছে, আই কারেন্ট ট্রানজিস্টার থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে সার্কিট, কমন বেস কনফিগুরেশন, অর্থাৎ ট্রানজিস্টারের বেসটা হচ্ছে কমনভাবে ভূমি সংযোগ করা আছে। এক্ষেত্রে যেটা আউটপুট কারেন্ট আইসি আর আইই যে কারেন্টটা, আইই কারেন্টের পরিবর্তনের সাপেক্ষে আইসি অর্থাৎ আউটপুট কারেন্টের যে ধরনের পরিবর্তন হয়, এই দুয়ের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে আলফা বা প্রবাহ পরিবৃত্তি অনুপাত। তবে এক্ষেত্রে কমন মানে সিবি অর্থাৎ কালেক্টর বেস যে আউটপুট বিভব, এই আউটপুট বিভবটা কনস্ট্যান্ট থাকবে। দেখে নাও, অর্থাৎ আউটপুট কারেন্টের পরিবর্তন বাই এমিটার কারেন্টের পরিবর্তনের যে অনুপাত, যখন ভিসিবি অর্থাৎ আউটপুট ভোল্টেজ অর্থাৎ সংগ্রাহক বেস ভোল্টেজটা ধ্রুবক থাকবে, এটাকেই বলা হচ্ছে আলফা বা প্রবাহ পরিবৃত্তি অনুপাত। তাহলে আমরা সংজ্ঞাটা একবার দেখে নিই। তাহলে সংজ্ঞাটা আমরা কি লিখব? কোনো ট্রানজিস্টরের সাধারণ ভূমি বর্তনী, যে সার্কিটটা আমি এঁকে দেখালাম ওটা হচ্ছে সাধারণ ভূমি বর্তনী, সংগ্রাহক ও ভূমির মধ্যে যে ভোল্টেজ ভিসিবি অপরিবর্তিত রাখতে হবে। এই হচ্ছে ভিসিবি ভোল্টেজ, এটা বি, ঠিক আছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ, এটাকে অপরিবর্তিত বা স্থির রাখতে হবে। আউটপুট প্রবাহ অর্থাৎ সংগ্রাহক প্রবাহ আইসি এর পরিবর্তন ডেল্টা আইসি, এবং ইনপুট যে প্রবাহ অর্থাৎ আইই এর পরিবর্তন ডেল্টা আইই, এই দুয়ের যে অনুপাত, তাকেই বলা হচ্ছে ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত বা কারেন্ট ট্রান্সফার রেশিও আলফা বলা হচ্ছে। অর্থাৎ মূল কথা হচ্ছে বিটার ক্ষেত্রেও আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্টের অনুপাত, আর আউটপুট ভোল্টেজটাকে ধ্রুবক রাখতে হবে। আর আলফার ক্ষেত্রেও আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্টের পরিবর্তনের রেশিও, যখন আউটপুট ভোল্টেজটা ধ্রুবক রাখতে হবে। এটা কমন ব্যাপার, একটু মনে রাখতে হবে। আর আলফার ক্ষেত্রে আইসি বাই আইবি, আইসি বা আইও লেখা যায় অনেক সময়। আর আলফার মানটা 1-এর থেকে কম হয়, প্রায় 0.095 থেকে 0.995 এর মধ্যে হয়, অর্থাৎ 1-এর কাছাকাছি হয়। কিন্তু আলফার মান কেন 1-এর কাছাকাছি হয় সেইটা আমি একটু বলার চেষ্টা করছি। এখান থেকে উত্তরটা একটু লক্ষ্য করো। আমরা জানি আইসির থেকে আইই বড় হয়, তোমরাও জানো, কারণ আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। তাহলে জেনারেলি আইসি লেস দ্যান আইই, ফলে আইসির পরিবর্তন লেস দ্যান আইইর পরিবর্তন, অর্থাৎ আউটপুট কারেন্টের পরিবর্তন ইনপুট কারেন্টের পরিবর্তনের থেকে কম হয়। এরপর দেখো আইসি বাই আইই যদি লেখা যায়, আইসি মানে ডেল্টা আইসি ডেল্টা আইই, এইটাকে যদি নিচের দিকে নামায় তাহলে কি হবে? 1-এর থেকে কম হয়ে গেল। আর এই যে টার্মটা ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, এইটাকে বলা হচ্ছে আলফা। তাহলে আলফার মান 1-এর থেকে কম, তাহলে প্রমাণ হলো
যদি প্রশ্ন আসে, ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রশ্ন আসে যে আলফার মান 1-এর থেকে কম হয় কেন, অর্থাৎ এখানে আমি প্রশ্নটা দিয়েছি আলফা এর মান কত বা আলফা এর মান 1-এর চেয়ে কম হয় কেন। ঠিক আছে, তো আলফা এর মান বলে দিয়েছি 0.95 থেকে 0.995 এর মধ্যে হয়। ঠিক আছে, আর দ্বিতীয় প্রশ্নটা রাখছিলাম 1-এর চেয়ে কম হয় কেন, একটু আগে আমি যেটুকু বললাম এটুকু লিখতেই হবে। আচ্ছা, 30-এর দাগের আরেকটা প্রশ্ন আমি ইনক্লুড করলাম যে ট্রানজিস্টরের কোন অবস্থায় বিটা রাশিটি একটি সুনির্দিষ্ট ধর্ম নির্দেশ করে। এই প্রশ্নটা ছোট্ট একটা প্রশ্ন, এটা জেনে রাখা ভালো। উত্তরটা হবে সক্রিয় অঞ্চলে বিটা রাশিটি ট্রানজিস্টরের একটি সুনির্দিষ্ট ধর্ম নির্দেশ করে, শুধু এইটুকু লিখতে হবে। এবার ব্যাপারটা একটু বোঝানোর জন্য বলি, সাধারণভাবে ভিসিই অর্থাৎ আউটপুট ভোল্টেজ অর্থাৎ কমন এমিটার সার্কিটের ভিন্ন ভিন্ন মানের জন্য বিটার মান ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ আইসি একই সঙ্গে আইবি এবং ভিসিই এর উপর নির্ভর করে। তোমরা তো এটা জানোই যে আইসি ইজ ফাংশন অফ আইসি ইকুয়াল টু ফাংশন অফ আইবি ভিসিই, অর্থাৎ আউটপুট কারেন্টটা একই সাথে ইনপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের উপর নির্ভরশীল। তবে ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় সম্পূর্ণ সক্রিয় অঞ্চলে জুড়ে লেখগুলি সরল রেখায় থাকে। তাহলে তোমরা গ্রাফটা একটু দেখে নাও, দেখতেই পাচ্ছ এখানে স্ট্রেট লাইন হয়েছে, এই যে স্ট্রেট লাইনটা সেটা সক্রিয় অঞ্চলের মধ্যেই আছে। এই জন্য ভিসিই পরিবর্তনের সাথে সাথে বিটার পরিবর্তনকে নগণ্য বলে ধরে নেওয়া চলে। অর্থাৎ ভিসিই যখন পরিবর্তন হচ্ছে 0.2 ভোল্ট পর্যন্ত, ততক্ষণ অবধি কিন্তু স্যাচুরেশন লেভেলটা আসে না বা সক্রিয় অঞ্চলে প্রবেশ করে না। এই অঞ্চল পর্যন্ত যে স্ট্রেট লাইনটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু বিটার মান পরিবর্তন হয় না, বিটার মান একটা নির্দিষ্ট মানের মধ্যে থাকে। বিটা কিন্তু ট্রানজিস্টরের একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। ঠিক আছে, তাই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে সক্রিয় অঞ্চলের মধ্যে ট্রানজিস্টরের বিটার মান একটা নির্দিষ্ট মানে থাকে এবং একটা নির্দিষ্ট ধর্ম বজায় রাখে বা সুনির্দিষ্ট ধর্ম প্রকাশ করে বা নির্দেশ করে। 32 নম্বর প্রশ্ন, ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা ও বিটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এতক্ষণ যা আলোচনা করলাম সেটা হচ্ছে বিটা কাকে বলে, বিটার মান কত, ইয়ার মান কোন বৈশিষ্ট্য লেখ থেকে পাওয়া যায় এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে বিটার মান কী ধরনের ধর্ম প্রকাশ করে বা কোন অঞ্চলে ক্রিয়া করলে ট্রানজিস্টর বিটার মান একটা নির্দিষ্ট ধর্ম প্রকাশ করে। আর 31 নম্বর প্রশ্ন ছিল পরিবৃত্তি অনুপাত বা আলফার সংজ্ঞা দাও, তার মান কত বা এর মান 1-এর চেয়ে কম হয় কেন। এবারে দুজনের মধ্যে সম্পর্কটা পাঠ্যপুস্তকে দেখো, বিটা হলো ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। আচ্ছা, এবারে যদি এই যে ইনপুট কারেন্ট হলো আইই থেকে আইসি বাদ, ওকে, এবার উভয় পক্ষে ডেল্টা আইই দ্বারা যদি ভাগ করে দেওয়া হয়, অর্থাৎ ডেল্টা আই যদি কমন নিই, কমন নিলে কী হবে 1 মাইনাস ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, আর এই ডেল্টা আই কমন নিলে সেটা উপরে উঠে যায় এখানে। তো এই টার্মটা দেখতেই পাচ্ছ আলফা, আর এই টার্মটাও একই আলফা, তাহলে সম্পর্কটা প্রতিষ্ঠা হয়ে গেল। যদি একটা অঙ্ক দেয় যে আলফার মান 0.995 হলে বিটার মান কত হবে, খুব সোজা, এই ফর্মুলাতে বসিয়ে দিলে পরে আমরা পেয়ে যাব প্রায় 200। আমরা তো এমনিতেই জেনেছি যে আলফার মান 0.95 থেকে 0.995 পর্যন্ত হয়, আর বিটার মান 200 থেকে 20 থেকে 200 পর্যন্ত হয়, যেটা এখানে তোমাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যদি আলফার মান 0.995 হয় তাহলে বিটার মান হবে 200,
আর যদি আলফার মান 0.95 হয় তাহলে বিটার মান হবে 20। এখান থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে অন্ততপক্ষে এই দুটো পয়েন্ট জানা থাকলে তোমরা সরাসরি উত্তর করে ফেলতে পারবে। আচ্ছা, কয়েকটা সহজ অঙ্ক একটু দেখিয়ে দিই, তোমাদের করতে সুবিধা হবে, পরীক্ষাতে আসতেও পারে। ট্রানজিস্টরের সাধারণ ভূমি সংযোগ ব্যবস্থায় আইই, এটা হলো আইই, বড় করে লিখে দিলাম 1 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আইসি 0.95, প্রবাহ মাত্রা আইবি এর মান কত হবে? আমরা ফর্মুলাটা জানি আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তাহলে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এই ফর্মুলাটা আমরা জানি। তো সেখানে যদি এই দুটো মান বসিয়ে দিই তাহলে সেখান থেকে আইবি ইকুয়াল টু আইই মাইনাস আইসি 1 মাইনাস 0.95 অর্থাৎ 0.05 মিলি অ্যাম্পিয়ার, সোজা অঙ্ক। এবার 1.3 সাধারণ ভূমি সংযোগ ব্যবস্থায় আলফা, এইটা ডিসি দিয়েছে মানে ডাইরেক্ট কারেন্টের ব্যাপারটাই বোঝাচ্ছে, তো না লিখলেও চলবে। আলফা হচ্ছে 0.9, নিঃসারক প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার হলে ভূমি প্রবাহ নির্ণয় করো। দেখো আলফা হচ্ছে 0.9, আইই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আলফা মানে কি না আইসি বাই আইই, এটা আমরা জানি। তাহলে আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আইই, এখান থেকে লিখে নেওয়া হয়েছে, অর্থাৎ এই আইইটা উপরে উঠে এসেছে। 0.9 ইন্টু 1 ইকুয়াল টু 0.9 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইসিটা পেয়ে গেলাম। এবার আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, সেখান থেকে আইবি ইকুয়াল টু আইই মাইনাস আইসি ইকুয়াল টু, এবার আইই এর মান হলো 1 মিলি অ্যাম্পিয়ার, তা 1 মাইনাস আইসি হলো আমরা এখান থেকে পেয়েছি 0.9, বসালাম, বিয়োগ করলে হয় 0.1 মিলি অ্যাম্পিয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে ভূমি প্রবাহটা পাওয়া গেল। পরের প্রশ্ন, কোনো ট্রানজিস্টারে আলফা 0.9 হলে বিটা কত হবে? এটা খুব সোজা, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে বিটা ইকুয়াল টু 0.9 বাই 1 মাইনাস 0.9 বসিয়ে দাও, 9 বের হলো। ওকে, আচ্ছা আর একটা অঙ্ক দেখাচ্ছি, ভালো অঙ্ক এটা। কোনো ট্রানজিস্টারে ভূমি প্রবাহ মানে আইবি 75 মাইক্রো অ্যাম্পিয়ার অর্থাৎ 75 ইন্টু 10⁻⁻⁶, সংগ্রাহক প্রবাহ 1.50 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 1.5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। কী চাইছে না বিটার মান কত হবে? আইই এবং আলফা এর মান নির্ণয় করতে হবে। বিটা হলো আইসি বাই আইবি, ফর্মুলায় বসিয়ে দাও, উত্তর বেরোলো 20। আইসি এবং আইবি এর রেশিও হচ্ছে 20। আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি ইকুয়াল টু, এবার আইবি এর মানটা কত এখান থেকে মানটা বসিয়ে দাও, আর আইসি এর মানটা কত, আইসি এর মানটা এখানে বসিয়ে দাও, যোগ করে পাওয়া যাচ্ছে 1.575 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আলফার মান কত হলো আইসি বাই আইবি, ঠিক আছে। তো ওই দুটো মান বসিয়ে দিলে কত হবে 0.95, এটা পাওয়া গেল। এরপর আরেকটা জানতে চেয়েছে, ভূমি প্রবাহ 25 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে অর্থাৎ ডেল্টা আইবি হলো 25 মাইক্রো অ্যাম্পিয়ার পরিবর্তিত হলে সংগ্রাহক প্রবাহ মাত্রার পরিবর্তন অর্থাৎ ডেল্টা আইসি এর মানটা হলো 0.625 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বিটা কত হবে? বিটা এখানে এসি দিচ্ছে কারণ এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের উপাংশ, সেই জন্যে। তাহলে বিবর্ধতে বিটা এসি তুমি নাও লিখতে পারো, বিটাটা হচ্ছে এসিরই একটা অংশ, তাই এসি না লিখলেও চলবে। সংগ্রাহক প্রবাহ মাত্রার পরিবর্তন বাই ভূমি প্রবাহ মাত্রার পরিবর্তন অর্থাৎ আউটপুট বাই ইনপুট। ওকে, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি এই দুটোর মান বসিয়ে দাও, কারণ ডেল্টা আইসি এর মানটা এখানে বলে দিয়েছে, এই মানটা বলে দিয়েছে, আর ডেল্টা আইবি এর মানটা এখানে বলে দিয়েছে, মানটা বসালে 25। অ্যাট এ গ্ল্যান্স কীভাবে মনে রাখবে?
বিটা হচ্ছে কমন এমিটার কনফিগুরেশন বর্তনী। এই হচ্ছে কমন এমিটার কনফিগুরেশন বর্তনী, যার আউটপুট কারেন্ট আইসি, ইনপুট কারেন্ট আইবি, আউটপুট ভোল্টেজ ভিসিই। তাহলে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, আর যখন কনস্ট্যান্ট মান হচ্ছে ভিসিই অর্থাৎ আউটপুট ভোল্টেজ। এবার আলফা কমন বেস কনফিগুরেশন বর্তনী। এই হলো কমন বেস কনফিগুরেশন বর্তনী। ইনপুট কারেন্ট আইই, আউটপুট কারেন্ট আইসি, আউটপুট ভোল্টেজ ভিসিবি। এই যে সিবি, ভিসিবি হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে ফর্মুলাটা কি? আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিবি। তাহলে দেখো চিন্তাটা একই রকম, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট, শুধু সার্কিটটা আলাদা। এই সার্কিট দুটো যদি তোমরা ঠিক করে মনে রাখতে পারো, অর্থাৎ কমন এমিটার কনফিগুরেশন অর্থাৎ সিই কনফিগুরেশন, আর এটা হচ্ছে সিবি কনফিগুরেশন, এই দুটো কথাটা একটু মনে রাখতে হবে। এবং সার্কিটটা আঁকাটা একটু প্র্যাকটিস থাকলেই তাহলে তোমরা সহজে কিন্তু এই ফর্মুলাগুলো মনে রাখতে পারবে। তাছাড়া যদি মনে তো রাখতেই হবে, কিছু করার নেই। আইসি উপরে থাকবে দুজনের ক্ষেত্রে, বিটার ক্ষেত্রে নিচে বি, আলফার ক্ষেত্রে নিচে ই, ঠিক আছে। আর এইটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এই বর্তনী আঁকাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা ঠিক বুঝতে পেরেছো। ধন্যবাদ।